सो हेलो व्हाट्सअप गाइज वेलकम बैक टू माई चैनल। तो आज के हमार भिडियो थामनेल देखे तोमरा निश्चयই বুঝতে পেরেছো যে আমি আজকে ট্যুরিস্ট একটা ব্লগ করতে চলেছি। তো কোথায় যাচ্ছি এখন আমি তোমাদেরকে বলবো না, ভিডিওটিতে সম্পূর্ণ ওয়াচ করতে থাকো, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে আমি কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং আমার পাশে থাকো। এই কদিন আমি মামা বাড়িতেই ছিলাম, তো মামা বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখন তোমাদেরকে বলতে চাইছি না, এটা আমি তোমাদেরকে হাওড়া স্টেশনে গিয়ে বলবো। আর হাওড়া স্টেশন নাম শুনে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি অনেক দূরেই যেতে চলেছি। তো মামার ছেলে আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসলো। অটো থেকে নেমে খড়দা স্টেশনে পৌঁছাতেই একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম। এসে দেখি খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি কোনো রকমই স্টেশনে পৌঁছাতে পারছিলাম না, এমনকি একটা ট্রেনও মিস হয়ে গেল। স্টেশনে কোনো রকম পৌঁছে এসে দেখি বৃষ্টি থামার কোনো নামই নেই। তার 15 মিনিট মতো পরে আমার ট্রেন ছিল শিয়ালদা গেদে লোকাল। তো আমি সেই ট্রেন ধরে শিয়ালদা চলে আসলাম। আমি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শিয়ালদা বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমি শিয়ালদা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এবং বাস একটু লেট ছিল, রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল, জ্যামের কারণে বাস একটু লেটেই চলছিল। তো কিছুক্ষণ পর আমার বাসটা চলে আসলো এবং আমি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। জ্যামের কারণে বাসের মধ্যে বসে বসে অনেক বোরিং হচ্ছিলাম। তো কিছুক্ষণ পর সুন্দর প্রকৃতির দৃশ্য আমি দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে সুন্দর একটি ব্রিজ, এই ব্রিজের নাম যে যে জানো অবশ্যই কমেন্টে জানাবে। যেখানে শিয়ালদা থেকে হাওড়াতে পৌঁছাতে লাগে মাত্র 15 মিনিট, কিন্তু রোডে জ্যামের কারণে আমার লেগে গেল 40 মিনিট। তাহলে বুঝতেই পারছো কেমন জ্যাম ছিল। তারপর হাওড়া এসে আমার বাকি টিমের লোকের সাথে দেখা হয়ে গেল। তো আমরা কজন যাচ্ছি এটাও একটু পরেই দেখাচ্ছি। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং কোথায় যাচ্ছি সেটাও বলবো, কারণ আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সেটা আমি হাওড়াতে গিয়েই বলবো। দেখতেই পাচ্ছ আমাদের কুলি ভাই আমাদের ব্যাগগুলো খুব সুন্দরভাবে বয়ে নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের টিমেরই একজন লোক। তো তার মাথায় ব্যাগটা তুলে দেওয়া হয়েছে, কারণ ট্রলির চাকাগুলো খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ওনার মাথাতে ব্যাগগুলো তুলে দেওয়া হয়েছে, উনি এখন নিয়ে যাচ্ছে। আমার কম্পার্টমেন্ট নাম্বার ছিল B6 আর সিট নাম্বার 70। আর হ্যাঁ, তোমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছো যে আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছিলাম নাগাল্যান্ড। তো উনি হাঁপিয়ে গেছিলো বলে আমাদের কুলিটা চেঞ্জ হয়ে গেল, আর একজন কুলি ব্যাগটা নিয়ে নিল। তো কুলি বলছি ভাবে যেন সত্যি কুলি ভেবো না তোমরা, আর আমাদেরই টিমের লোক। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম কাজে। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমাদের কম্পার্টমেন্টে দেখা মিলল। এই যে সামনে, এটাই আমাদের কম্পার্টমেন্ট B6 এবং আমার সিট নাম্বার ছিল 70। তো অনেকক্ষণ খোঁজার পরে চলে আসলাম ট্রেনের মধ্যে। তো আমাদের টিকিটটা ছিল এসি রিজার্ভেশন। ট্রেন ছেড়ে দেওয়ার পর সবার প্রথমে এক কাপ চা নিয়ে নিলাম।
আর হ্যাঁ, আমরা ছিলাম টোটাল 4 জন। এই যে দেখতেই পাচ্ছ, এই 4 জন আমরা একই সাথে যাচ্ছিলাম নাগাল্যান্ডের উদ্দেশ্যে। আর আমার সিটটা ছিল স্লিপারে, যার কারণে নিচে বসতে একটু অসুবিধা হচ্ছিল, বাট রাতে ঘুমানোর সময় খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল। এরপর সবাই মিলে একটু গল্প করছিলাম, আড্ডা ইয়ার্কি মারছিলাম ট্রেনের ভিতরে। তো এরপর স্লিপারে উঠে দেখি সব কিছু রেডি করা আছে। এখানে আমি চাদরটা পেতে নিলাম। একটা চাদর দিয়েছিল, একটা বালিশ দিয়েছিল, আর একটা কম্বল দিয়েছিল রাতে ঘুমানোর জন্য। তো স্লিপারে উঠে আমি সব কিছু ঠিকঠাক করে নিলাম, আমার বেডটা সেট করে নিলাম। এক হকার দাদুকে তো দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। তার কি সুন্দর টেকনিক দেখুন তার জিনিসগুলো বিক্রি করার। তুমি আমার বাবার নামই জানবা না, হ্যাঁ, এগুলি আমি নিজে তৈরি করি, খাইয়ে বিক্রি করি, যখন ভালো লাগে নিয়ে নেবা। এটা ছোলার ডাল, মুগের ডাল, গোলমরিচ, টাই বাবা। এটার মধ্যে এক বিন্দু শুকনো লঙ্কা নেই, তোমার গ্যাস হবে না, অম্বল হবে না, অ্যাসিড হবে না। টাই বাবা, টাই বাবা। ভালো চেনাচুর বাদাম হবে। ওই দেখি ওখানে ভিডিও হচ্ছে, ওইখানেও ভিডিও করছে। এটাই শেষ। এটা আমি নিজে তৈরি করে খাইয়ে বিক্রি করি, ভালো লাগলে আবার যখন আসবার নিয়ে নেবার। খেলে আমার লাভ বেশি হয়, কেন জানেন? আপনাদের কাউকে বাড়িতে ডেকে নিয়ে খাওয়াতে পারবো, একটু খেলে না আমার সেবা করা তাই বাবা মামা মানি বাবা টাইম বাবা। ভালো লাগে যে বলেন। সো এরপর চলে আসলো আমাদের ডিনারে আমাদের টোটাল খরচা হয়েছিল 90 টাকা। আর আমাদের জার্নিতে টোটাল যত খরচা হয় সবই কোম্পানি দেয়। নিচে যারা ছিল তারাও সবাই একসাথেই খাচ্ছিল। খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, বাট কোনো মতেই ঘুমটা আসছিল না। কিছুক্ষণ পর একজন আমাকে ডাকলো, বলল যে ফারাক্কা ব্রিজ দেখবি, তাড়াতাড়ি উঠে পড়। তো আমি উপর থেকে নেমে গেটের নিচে এসে দাঁড়িয়ে ফারাক্কা ব্রিজ দেখছিলাম। রাতে ক্যামেরাতে অতটা ক্যাপচার হয়নি, চোখে দেখা যাচ্ছিল, বাট ক্যামেরাতে অতটা ভালো ক্যাপচার হচ্ছিল না। এরপর আর কিছুক্ষণ বাইরে গেটে বসে আবার ভিতরে ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়েছিলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো ভিডিওটি যারা দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে একটি ফলো করে দিও, ভিডিওটিতে লাইক করে দিও, ভিডিওটি একটি শেয়ার করে দিও।
সুন্দর পাহাড় দেখতে দেখতে বিকাল 4টে নাগাদ পৌঁছে গেলাম আসামে। ওখান থেকে ট্রেন কিছুক্ষণ এগিয়ে গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল, সামনে সিগন্যাল ছিল না তাই। আর আমারও ট্রেনের ভিতরে বসে বসে অনেক বোরিং লাগছিল, তাই জন্য একটু রেল লাইনের উপর গিয়ে হাঁটছিলাম, একটু মজা করছিলাম। অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, প্রায় 1 ঘন্টা, তাই জন্য ওখানে একটু সময় কাটালাম। বিকাল 5টা নাগাদ আবার ট্রেনটা ছেড়ে দিল। মেঘ ভেসে যাওয়া পাহাড় দেখতে দেখতে আমরা আবার চললাম আমাদের গন্তব্যের দিকে। এরপর রাত 8টার দিকে আমরা যে যার মতো রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আর আধা ঘন্টা পরই আমাদের ট্রেন থেকে নেমে যেতে হবে। তো সবাই রেডি হচ্ছি, তার মধ্যে একটা ছোট ভিডিও বানিয়ে নিলাম। ট্রেনের ভিতরে লাইটটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। ওই যে আমার ব্যাগটা রাখা আছে ওখানে, এবার ব্যাগটা নিয়ে সবাই রেডি হয়ে আস্তে আস্তে গুছিয়ে নিই। তোমরা ততক্ষণে জাস্ট ভিউটা দেখতে থাকো। এরপর 8টা 35-এ আমরা ট্রেন থেকে নেমে গেলাম। এখান থেকে আমাদের নিচে গিয়ে অটো ধরতে হবে। তো চলো অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলছি। এই যে লোকটাকে দেখছো, নাকি দেখে মনে হচ্ছে কিন্তু উনি হাঁটতে পারে না, কিন্তু উনি একটু নাটক করছিল আমাদেরকে দেখে। এরপর নিচে নামতে না নামতেই একজন বলছে কোথায় যাবেন, আর একজন বলছে কোথায় যাবেন। সবাই নাগা ভাষায় কথা বলছিল, ওই জন্য কিছু বুঝতে পারছিলাম না। শুধু একটা জিনিসই বুঝতে পারছিলাম, সবাই বলছে যে কোথায় যাবেন। তো এরপর আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। এই যে দাদাটা যাবে বলল, তো উনি একটু হিন্দি বোঝে, তো আমাদের লোক ওনার সাথে হিন্দিতে কথা বলছিল বলে বুঝতে পারলাম। আমরা এখান থেকে যেতাম নাগাল্যান্ড গেট। তো চলো নাগাল্যান্ড গেটে গিয়ে আবার কথা হচ্ছে। তো নাগাল্যান্ড গেট থেকে আবার অটো ধরলাম আমাদের কাজের সাইটে পৌঁছানোর জন্য। তো পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে, আমাদের কাজের সাইট এটা। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা তো রুম চিনি না, তাই জন্য আমাদেরকে একজন এসেছিলো পিক আপ করতে। এখানেরই একজন লোক আমাদেরকে পিক আপ করে নিয়ে গেল রুম পর্যন্ত। তো রুমটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা নিজেরাই ডিসাইড করতে পারছিলাম না যে কোন রুমটাতে গিয়ে আমরা থাকবো। তারপর আমরা একটা রুম পছন্দ করে নিয়ে বাইরের দিকে চলে আসলাম একটু ঘোরার জন্য। তো বাইরে দেখো খুবই বৃষ্টি হচ্ছিল ওখানেও। জার্নির শুরুতেও বৃষ্টি, জার্নির শেষেও বৃষ্টি। টোটালি এই 2 দিন ধরে বৃষ্টির সাথেই সময়টা কেটে গেল। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা, প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করতে ভুলো না, কারণ একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট হয় শুধুমাত্র ক্রিয়েটররাই জানে। তো প্লিজ এভাবে আমার পাশে থাকো যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি।